একটু রিভিউ করি আগের জিনিসগুলি। হলো যে অ্যানুয়াল ওয়াস্টেজ। আমি শুধু ওয়াস্টেজ নিয়ে কথা বলবো। ওয়াস্ট ট্রিটমেন্টের যতগুলো ওয়ে আছে, একটা হলো ওয়াস্টেজের পরিচিতি, সেটা তোমাদের আগে হয়ে গেছে। মানে লাইভস্টক ফার্মের এক তো প্রোডাক্ট আর একটা বাই প্রোডাক্ট। প্রোডাক্টস গুলি যদি বাদ দাও, বাই প্রোডাক্টস গুলি যদি বাদ দাও, তবে আমি মোবাইলটা অফ করে নেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এক মিনিট। উঠে কি ওর ভাত খেতে মন চায়? রুটি বানে দেই তোমার জন্য, ডিম ভাজিয়া আর রুটি বানে দেই কিছু যে খাই না। শিমুল আমাদের জন্য বানাইছে রে, খাওয়া হয়নি সকালে। শিমুল আমরা রুটি খাইতে চাই। কলা খাও, রুটি ওরে এই একটা অবস্থা রে, আজকে তো পুরো একদম হোটেল বানাই দিছে। দুধ খাওয়াই ভাজি ওর সাথে রাখি তো, তাহলে ভালো হবে। আমি একটু কম হাস। আমি আসছি না, আমি রুটি খেতেছি। এই শ্যাম, আমি খাচ্ছি না। তুই আনমিউট করে হাসস কে? না আমি তখন খাইতেছিলাম। না আমি ওইটাই তো বুঝিলাম যে আনমিউট করে হাসে কেন। ও কথা কয় না, কিন্তু হুট করে যে হাসির কোনো কথা বলছে, সাউন্ড হইছে, ও হাসবে আনমিউট করে। আচ্ছা, এখন হলো এই ওয়াস্টেজ গুলি আছে, মানে হাউ উই ক্যান কনভার্টেড দেম ইনটু রিসোর্স। মানে এটি হলো আমাদের জিনিস, মানে এই ডেব্রিজ গুলিকে রিসোর্সে পরিণত করা। শুনছো তোমরা? হ্যাঁ, দ্য কনভার্সন প্রসিডিউর অফ ডেব্রিজ টু রিসোর্স, এটাই হলো আমাদের ম্যানেজমেন্টের টোটাল জিনিস। ডেব্রিজ বর্জ্য, যে বর্জ্য একদিকে পলিউশন করছে, আমাদের পলিউশন, এয়ার, সয়েল, ওয়াটার, মানে টোটাল এনভায়রনমেন্টকে সে মানে পলিউশন করছে, নষ্ট করতেছে, দূষিত করছে। তুমি দেখো নদীর পানিগুলি কেমন কালচে। এক তো হলো আমাদের ফার্মে মানে লাইভ সোর্স থেকে, আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে। দুইটা সোর্স থেকেই এই ওয়াস্টেজ গুলি, বর্জ্যগুলি নদীর পানি শেষ করে দিচ্ছে। এখন নদীর পানিগুলি টক্সিক, পয়জনাস, মাছ বাঁচার অবস্থায় নাই, মাটিও নষ্ট হচ্ছে, আর বাতাস তো হচ্ছেই। আমরা জানি বিভিন্ন ধরনের এমিশন এই দুই ভাবে হয়। একটা হলো গ্রিন হাউস গ্যাস এমিশন করে, গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে, আরেকটা হলো দুর্গন্ধ ছড়াচ্ছে। এইভাবে বাতাস নষ্ট হচ্ছে। এই টোটাল এনভায়রনমেন্টকে পলিউট করতেছে আমাদের এই ওয়াস্টেজ, মানে আমাদের এই লাইভস্টক ওয়াস্টেজ। মানে এইটাও ওই দূষণের একটা হাতিয়ার আর কি, একটা অংশ।
এখন আমাদের উদ্দেশ্য হলো বা টার্গেট, আমরা যেই টার্গেট নিয়ে মানে মানে এই জিনিসটা শিখবো সেটা হলো মানে ওয়ে অফ কনভার্সন, যেভাবে কনভার্ট করলে বা যেই ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা পলিউশনকে দূর করব আর এই ডেব্রিস গুলিকে রিসোর্সে পরিণত করবো। আমাদের প্রথমেই যেটি আসে আমরা বলেছি কম্পোস্টিং। কম্পোস্ট এটা তোমাদের অলরেডি 2 গ্রুপেরই পড়া শেষ। The microbial decomposition of biomass. Microbes, aerobic microorganisms, not anaerobic. Aerobic microorganisms এরা অক্সিজেনের উপস্থিতিতে বায়োমাসকে ডিকম্পোজ করে। এখানে মেনুর মধ্যে আছে প্রোটিন, নাইট্রোজেন সোর্স, কার্বোহাইড্রেট, সেলুলোজ, সেমিসেলুলোজ, এই লিগনিন আছে, পেকটিন আছে, লিপিড সোর্স, ওয়াক্স আছে এর মধ্যে, তারপরে আছে মানে ফ্যাটি অ্যাসিডের যে সমস্ত এস্টারগুলি, ফ্যাট, অয়েল, এসব। আরো আছে মানে কিছু অজানা কিছু যৌগিক কমপ্লেক্স। এই সবগুলিকে ডিকম্পোজ করে মাইক্রোবিয়াল এনজাইম, এই অ্যারোবিক মাইক্রোবসের যে এনজাইম, এখানে মাইক্রোবস বলতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যাক্টিনোমাইসিটিস, যেগুলি তোমরা ছবিতেও আগে দেখেছো। জাস্ট এই ক্লাসটা হলো মানে একটা মেমোরাইজেশন ফার্স্ট, মানে তোমরা যে দীর্ঘদিন যাবত বাড়িতে বসে আছো, আসলে বাড়ির পরিবেশে শত চেষ্টা করলেও মানে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় না, এই জন্য বিষয়ে তোমাদের কমতি চলে আসছে। তো এটা একটা ভালো উদ্যোগ যে আমরা শুরু করতে পেরেছি আর কি। তো এই মাইক্রোবিয়াল এনজাইমগুলি বায়োমাসের মধ্যে যে সমস্ত কমপ্লেক্স সাবস্টেন্স গুলি আছে এগুলিকে ডিকম্পোজ করে, ডিগ্রেড করে একদম হিউমাস লাইক সাবস্টেন্স তৈরি করে, মাটির মতো একটা জিনিস। সেটি হলো কম্পোস্ট। অনেক শব্দ হয় তোমাদের। মিউট করে দিলে সেটা একটু ভালো। আমরা অল মিউট করবো। ঠিক আছে, তাহলে আর নয়েজ গুলো আসবে না। তো এখানে যে মাইক্রোবস গুলি আছে এগুলি অ্যারোবিক মাইক্রোঅর্গানিজম। অ্যারোবিক কন্ডিশনে রাখার অর্থ হলো যে এখানে অ্যারোবিক কন্ডিশনে যে নাইট্রোজেনের ট্রান্সফরমেশন ঘটে, অ্যামোনিয়াম নাইট্রোজেন গোবরে থাকে বা ম্যানুয়ারে যে নাইট্রোজেন আছে সেটি অ্যামোনিয়াম নাইট্রোজেন, এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলি নাইট্রিফিকেশন করে। এই অ্যারোবিক কন্ডিশনেই
নাইট্রিফিকেশন সম্ভব। আর যদি আমাদের এখানে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, কোনো অক্সিজেন না থাকে কম্পোস্ট পাইলের ভিতরে, সেই ক্ষেত্রে এই অ্যামোনিয়াম নাইট্রোজেনের ট্রান্সফরমেশনটা হবে না, নাইট্রেট বা নাইট্রেট ফর্মে আসবে না, সেটি লস হয়ে যাবে, নাইট্রোজেন পুরোটাই লস হবে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হলেই। এই জন্য কম্পোস্টিং এর মূল জিনিসই হলো ইট শুড বি অ্যারোবিক, অক্সিজেনের প্রয়োজন থাকতে হবে, না থাকলে অ্যারোবিক মাইক্রোবস বাঁচবে না, আর সেই ক্ষেত্রে নাইট্রিফিকেশন হবে না, নাইট্রোজেনের কনভার্সনটা হবে না। এই জন্য আমাদের দেশে গ্রামাঞ্চলে যেটি হয়, সারা বছর একটা স্তূপের মধ্যে গোবর ফেলে, এখান থেকে জমি শুধু বায়োমাসটাই পায়, অর্গানিক সাবস্টেন্স পাবে কিন্তু নাইট্রোজেন পাবে না। এটা আমাদের ফার্মাররাও বুঝে না, আর আমরাও আসলে গ্রামের মানুষের দুর্গরায় এই বেসিক নলেজটা দিতে পারি না, যার ফলে টোটাল খামারিরা লুজার হচ্ছে, আর আলটিমেটলি এটা দেশেরই লস। এই জন্য যেখানে ফার্মাররা গোবর ফেলুক, ইট শুড বি অ্যারোবিক, অন্তত 15 দিন পরে একবার টার্নিং করে দিতে হয়। আর সারা বছর যে একটা স্তূপে গোবর ফেলে, এটাও রং কনসেপশন। এই আমাদের গরু ছাগলের বিষ্ঠায়, এটা তো রুমিনেন্ট অ্যানিমেল, রুমিনেন্ট অ্যানিমেলের বিষ্ঠায় বা ম্যানিউরে ফাইবার থাকে বেশি, ফাইব্রাস, প্রচুর সেলুলোজ সেমিসেলুলোজ থাকে, কারণ এটা খাদ্যের অংশ। খড় ঘাসের মধ্যে যেমন সেলুলোজ থাকে, তার ম্যানিউরেও এরকম সেলুলোজ সেমিসেলুলোজ এগুলো থাকে। তো এটাকে ডাইজেস্ট করতে বা হজম করতে, ডিগ্রেড করতে মাইক্রোবসের বেশ সময় লাগে, 2-3 মাস লেগে যায়। তো এই জন্য 2-3 মাস পরে যেহেতু আমার সমস্ত বায়োমাসগুলি ডিকম্পোজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সারা বছর ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য তোমার কম্পোস্টিং শেড ওই একাধিক হলে ভালো হয়। এক এক জায়গায় ফেললা 2 মাস 3 মাস পর্যন্ত, বাস এটি রিমুভ হয়ে যাবে, খেতে চলে যাবে, আবার 2-3 মাস পরে আরেকটা চলে যাবে। এরকম 2-একটা ইউনিট থাকলে একটা রাখলা, কিছুদিন পরে আরেকটা, এইভাবে ট্রান্সফার করবে। আর যে জিনিসটা, কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে, কম্পোস্টিং মিক্স তৈরি করা, মিক্স যে আমরা তৈরি করব, এর মধ্যে ময়েশ্চার অপটিমাম রাখতে হবে, 60 থেকে 65-র মধ্যে, সিএন রেশিও ব্যালেন্স রাখতে হবে, প্রতি 20 থেকে 30 ভাগের মধ্যে 1 ভাগ নাইট্রোজেন। এই নাইট্রোজেন হলো মূলত সিএন রেশিও মেনটেন করি ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মাইক্রো অর্গানিজমস। মাইক্রোবসের গ্রোথের জন্য নাইট্রোজেন দরকার, এই জন্য আমার কম্পোস্ট পাইলে নাইট্রোজেন লাগবে। এখন কেউ যদি শুধু এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ দিয়ে, ধানের তুষ দিয়ে বা খড় দিয়ে মানে কম্পোস্ট করতে চায়, সেক্ষেত্রে অনেক লম্বা সময় নেবে পচতে। কারণ হলো এখানে নাইট্রোজেন কম থাকে, প্ল্যান্ট সোর্সের মধ্যে নাইট্রোজেন একেবারেই কম থাকে, দেখা যাবে 200:1, 300:1, সডাস্টে 400:1, এরকম। এই সমস্ত জিনিস পচতে অনেক সময় নেয়, যেহেতু এখানে মাইক্রোবসের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয় না। মাইক্রোবসের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য নাইট্রোজেন দরকার, এই নাইট্রোজেন সাপ্লাই করতে হবে, শুড বি এডিকুয়েট। মনে করো তুমি যদি এগ্রিকালচারাল ক্রপ দিয়ে করো, সেখানে নাইট্রোজেন ইউরিয়া সার দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলতে পারি। মাইক্রোবস এই ইউরিয়া থেকে নাইট্রোজেন নেবে। আর যেখানে মনে করো নাইট্রোজেন বেশি আছে, যেমন পোলট্রি ম্যানিউর, প্রচুর নাইট্রোজেন, এটা দেখা যাবে যে 15:1 বা 10:1, এরকম সয়ান ম্যানিউরেও প্রচুর নাইট্রোজেন থাকে। কাউডাং মোটামুটি ব্যালেন্স, কাউডাংয়ের মধ্যে নাইট্রোজেন এরকম 20:1 বা 18:1 বা 22:1 এরকম থাকে আর কি। তো এই জন্য সিএন রেশিও গুলির থাকতে হবে যে কোন বায়োমাসের মধ্যে সিএন রেশিও কেমন। স্ক্রিন না আমি দেখতে পাচ্ছি না। স্যার আমরা তাই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না তোমরা? স্ক্রিন শেয়ারটা হয় নাই। শুধু অডিও যাচ্ছে না? জি স্যার। স্ক্রিন আসতেছে না এখন।
শেয়ার অপশনটা দিয়ে স্যার যদি আপনি কোনো ট্যাব সিলেক্ট করেন তাহলে হয়তো বা হয়ে যাবে যদি share- শাহানুর ইয়েস জাস্ট রিমাইন্ড করতে হবে আর কি ময়েশ্চার সিএন রেশিও আর অক্সিজেনের অ্যাভেলেবিলিটি এটা কিভাবে এনশিওর করবা এটি হতে পারে মেকানিক্যালি এরেশন দেওয়া অথবা অ্যাটলিস্ট ম্যানুয়াল থ্রো টার্নিং করে অক্সিজেনকে আমরা এনশিওর করি আর এগুলি যখনই এনশিওর করব কম্পোস্ট পাইলে টেম্পারেচার বাড়তে থাকবে মানে কি বায়োমাস যত ডিকম্পোজ হবে মাইক্রোবিয়াল এনজাইম দ্বারা এই ডিকম্পোজিশন হয়ে বায়োমাস থেকে হয় ওই ডিকম্পোজিশন হয়ে কার্বন ডাইঅক্সাইড পানির হিট জেনারেট করে হিট তাপমাত্রা অনেক বেড়ে যায় এই তাপের ফলে এখানে কম্পোস্ট পাইলের ভিতরে যদি কোনো ওই লাইভ কোনো সাবস্টেন্স থাকে যেমন প্যাথোজেন তারপরে মনে করো প্যারাসাইট তাদের এগ লার্ভা উইড সিড এই সবগুলি নষ্ট হয়ে যায় যার ফলে কম্পোস্টটা একটা সেফ একটা প্রোডাক্ট এর মধ্যে প্যাথোজেন থাকবে না লার্ভা থাকবে না আর দুর্গন্ধ একদম রিমুভ হয়ে যাবে কিছুই থাকবে না ফাইনালি একটা হিউমাস লাইক সাবস্টেন্স আমরা পেয়ে যাবো এটা হলো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্টের কনসেপ্ট হলো এই ভার্মি কম্পোস্ট হলো আসলে কেঁচুর দ্বারা ওয়ার্ম দ্বারা আর্থ ওয়ার্ম বা আমরা বলি রেড ওয়ার্ম লাল কেঁচু এই লাল কেঁচু খুবই এফেক্টিভ এরা প্রায় বডি ওয়েটের সমান খাদ্য খেতে পারে যা যতটুকু তার বডি ওয়েট প্রায় সমান অথবা একটু কম 80% বা 70% খাবার সে খেয়ে নেবে তার বডি ওয়েটের অন্য কোনো প্রাণী এতটুকু খাবার কনজিউম করতে পারে না তার বডি ওয়েটের 70% 80% বা কোনো কোনো ক্ষেত্রে 100% খায় বডি ওয়েটের সমান খেয়ে ফেলে এটা কিছুর পক্ষেই সম্ভব খায় আর পায়খানা করে ডাইজেস্টিভ সিস্টেমও খুব স্ট্রং এখানে গিয়ে ফাইবার টাইবার সব ডাইজেস্ট হয়ে যায় হ্যাঁ যত ধরনের জটিল কমপ্লেক্স সাবস্টেন্সগুলি আছে এই কেঁচুর পেটে কেঁচুর ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে ডাইজেস্ট হয় থ্রো দ্য এনজাইমস অফ দ্য আর্থওয়ার্ম এই কেঁচুর যে এনজাইম আছে সেই এনজাইম দ্বারা ডাইজেস্টিভ এনজাইম দ্বারা এই বায়োমাসটা আমাদের যে গোবর বলো যে কোনো ওয়াস্ট বলো এগুলো কেঁচুর পেটে হজম হয় আর কেঁচু পায়খানা করে কাস্টিংস বা ফিসিস আমরা বলি কাস্ট বা কাস্টিংস এটাই হলো মানে কেঁচুর পায়খানাটাই হলো তোমার ভার্মি কম্পোস্ট
এক্ষেত্রে একটা সুবিধা হলো সময় কম লাগে। যে কোনো ধরনের আমরা তো জানি যে রুমিনেন্টের ম্যানিউর থেকে প্রায় 2 মাস 3 মাস সময় লাগে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হওয়ার জন্য, কিন্তু কেঁচুরা 1 মাসই এনাফ, বড় জোর 1.5 মাস, ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যেই সবগুলি। এখন আমরা যদি ওই কোনো হার্ড সাবস্টেন্স দিই সেক্ষেত্রে এগুলি আগে নরম হতে হয়, সময় নরম হওয়ার জন্য কিছু সময় নেয়। এই নরম না হলে কিছু খেতে পারে না, কোনো হার্ড কোনো শক্ত জিনিস বা কাঠের টুকরা এগুলো কিছু খেতে পারবে না। কাঠ যখন পচতে পচতে নরম হয়ে যাবে তখন কিছু এগুলিকে খাবে। এই জন্য কোনো জ্যান্ত প্ল্যান্ট সোর্স, প্ল্যান্ট সাবস্টেন্স বা কোনো হার্ড স্ট্রাকচার এগুলি দিলে কিছু খেতে পারে না কিছুর জন্য। এই জন্য সফট কোনো জিনিস হতে হয়। গোবরটাই হলো সবচেয়ে উত্তম অ্যানিমেলের ফিসিস, মানে মানে সবচেয়ে উত্তম খাবার কেঁচুর জন্য। আর কেঁচু যেটা অপছন্দ করে সেটা হলো মাছের বর্জ্য, যেগুলি অতিরিক্ত দুর্গন্ধযুক্ত। আর এই মাছের বর্জ্যটাই কেঁচুর অপছন্দ। এছাড়া অন্যান্য যত বর্জ্য আছে সবগুলি কেঁচু পছন্দ করে। এই ক্ষেত্রে কেঁচুর যে পায়খানা এটি ইজ বেটার দেন, আমরা বলি বেটার দেন কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ইজ বেটার দেন কম্পোস্ট, কারণ হলো এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, প্রায় 5 গুণ বেশি থাকে ওই কম্পোস্টের চাইতে। মানে কম্পোস্টের ক্ষেত্রে কিছু নাইট্রোজেন লস হয়, 20 থেকে 30% নাইট্রোজেন লস হয়ে যায় এমিশনের মধ্যে, অ্যামোনিয়া লস হয়, তারপরে বিভিন্ন কারণে নাইট্রোজেন লস হয়। আবার যদি অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয় কম্পোস্ট পাইলের ভিতরে, তখন ডিনাইট্রিফিকেশন হয়, নাইট্রোজেন লস হয়ে যায়। কিন্তু এই ভার্মি কম্পোস্টিং এর ক্ষেত্রে নাইট্রোজেনটা লস হয় না, বরং অ্যাড হয়। এই নাইট্রোজেন এখানে লস হওয়ার সুযোগ নাই। আর কিছু যখন খায়, বরং কিছু ডাইজেস্টিভ সিস্টেমে ওই কিছু নাইট্রোজেন, কিছু যখন পায়খানা করে তো এখানে আগে যা ছিল অনেক সময় দেখা যায় তার চেয়ে একটু অতিরিক্ত। আবার এর সঙ্গে অক্সিন, জিবারেলিন এই সমস্ত সাবস্টেন্সগুলি কেঁচুর থেকে আসে। এই কেঁচু তার পায়খানার সঙ্গে এগুলি রিলিজ করে। এগুলি হলো প্ল্যান্ট গ্রোথের জন্য ভালো। এই জন্য প্ল্যান্ট গ্রোথ অনেক বেশি হয় ভার্মি কম্পোস্টিং এর দ্বারা। এই জন্য দামও অনেক বেশি। এগুলো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। আরেকটা হলো, আমার সময় বেশি নাই কিন্তু আমি আজকে আগের ক্লাসগুলি সব তোমাদের মানে বলতে চাচ্ছি আর কি। বায়োগ্যাস, বায়োগ্যাস হলো এটা হলো রিনিউয়েবল এনার্জি। বায়োগ্যাস ইজ মিক্সচার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড মিথেন। মিথেনের পার্সেন্টেজ বেশি, প্রায় 70% মিথেন থাকবে। আর 30% কার্বন ডাইঅক্সাইড। এই 30% যে কার্বন ডাইঅক্সাইড এটি আসলে বার্নিং এফিসিয়েন্সি কমায়। কার্বন ডাইঅক্সাইড হলো ওই আমরা জানি অগ্নি মানে নিভানোর কাজে, কোথাও আগুন লাগলে আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে আগুনকে থামানোর চেষ্টা করি, কারণ এটি আগুনকে নিভাতে সাহায্য করে, জ্বালাতে না। কিন্তু যেহেতু মিথেন আছে সাথে, মিথেন প্রচুর, মিথেনের কাজ হলো জাস্ট জ্বলতে থাকা, আর সাথে কিছু কার্বন ডাইঅক্সাইড থাকলেও সে তার জ্বলনকে বন্ধ করতে পারে না, কিন্তু ইফিসিয়েন্সি কমিয়ে দেয়। এই জন্য আমরা যে ন্যাচারাল গ্যাস দিয়ে রান্না করি, যে তিতাস গ্যাস যেটি, সেটি পাইপলাইনের মাধ্যমে আসুক ব্রাহ্মণবাড়িয়া থেকে, অথবা সেটি সিলিন্ডারে করে আসুক, এর মধ্যে মিথেন, সবটুকুই মিথেন, প্রায় 97% বা 98%, কখনো 99% মিথেন। এই যে নেয়ার অ্যাবাউট 100% মিথেন, কার্বন ডাইঅক্সাইড একেবারে ট্রেস খুবই কম। এই জন্য এর বার্নিং এফিসিয়েন্সি অনেক হাই। এবারে ব্লু মানে ফ্লেমটা হবে ব্লুইশ, একদম নীলাভ, নীলচে কালার। মানে এর মধ্যে এই আগুনের শক্তিটা অনেক বেশি, মানে পুরানোর দক্ষতা, বার্নিং এফিসিয়েন্সি বেশি। এই জন্য রান্নার ক্ষেত্রে খুব এফিসিয়েন্টলি কাজ করে। এই জন্য বায়োগ্যাসের মধ্যে যেহেতু কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইডের কাজ যেহেতু আগুনকে নিভিয়ে দেয়া, এই জন্য তার প্রচন্ড শক্তি নিয়ে জ্বলতে পারে না। তোমরা প্রত্যেকেই নিজের থেকে তোমরা আসলে এখনো, আমি দেখতেছি 142 এখন পর্যন্ত
কিন্তু সবাই অ্যাটেন্ড করে নাই, যদিও তোমার 167 ক্লাসের সময় অনেকে অর্ধেক পার ইন্টারনেটের হয়ে গেছে। সমস্যা করে তো স্যার, মানে এই ঢুকতে পারে তাই আবার বের হয়ে যায় স্যার। জি স্যার, প্রত্যেক ক্লাসে ও এরকমটা হয় স্যার। আচ্ছা, এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করার পদ্ধতি আছে, সেটা হলো ওই গ্যাস পিউরিফায়ার আছে। আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্টের গ্যাসকে যেখানে ক্যাপচার করা হয়, যেখানে আমরা গ্যাসকে নিয়ে যাই, ওই মাঝখানে যদি আমরা গ্যাস পিউরিফায়ার বসাই, সেক্ষেত্রে মিথেন আর কার্বন ডাইঅক্সাইড সেপারেট করা সম্ভব, সেপারেট হয়ে যাবে। এই সিস্টেম আছে গ্যাস পিউরিফায়ার। সেক্ষেত্রে শুধু মিথেন চলে যাবে একদিকে রান্নার জন্য, কিচেনে চলে যাবে শুধু মিথেন, আর কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে আমরা অন্য কাজে লাগাবো। কোনো কিছুই ফেলনা নয়। একটা হলো আমরা যে বায়োগ্যাস করতেছি, এটা হলো পরিবেশ রক্ষার জন্য, গ্লোবাল ওয়ার্মিংকে রিডিউস করার জন্য, আর বর্জ্যটাকে আমাদের কাজে লাগানোর জন্য। আমরা বর্জ্যটাকে কাজে লাগাচ্ছি, একদিকে আমরা শুধু মিথেন পাবো, যেটা বার্নিং এ যাবে, মানে কিচেনে যাবে ফর মানে এজ ফুয়েল, রান্নার কাজে ব্যবহারের জন্য। আর কার্বন ডাইঅক্সাইডকে আমরা ক্যাপচার করবো, এটিকে অন্য কাজে আমরা ইউজ করবো। সেটা কাজ তোমরা জানোই। কার্বন ডাইঅক্সাইডকে আমরা ধরে আবার কম্প্রেস করে এটিকে অগ্নি নির্বাপনের জন্যই ব্যবহার করব, অথবা অন্য কোনো পারপাজে। কার্বন ডাইঅক্সাইডের অনেক ব্যবহার আছে মিট প্রিজার্ভেশনে, যেখানে অ্যানারোবিক কন্ডিশন তৈরি করতে হয়। এই মিট প্রিজার্ভেশন তুমি যদি অ্যানারোবিক কন্ডিশনে করো, তো মিটটা দীর্ঘদিন তোমার ভালো থাকবে। কারণ যেই মাইক্রোবসগুলি মিটের স্পয়েলস করে, পচন ধরায়, এগুলি অ্যারোবিক। এই জন্য মিট যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, সেগুলি ওই অ্যানারোবিক কন্ডিশনে রাখা হয়। এক তো হলো চিলিং সিস্টেমের মধ্যে থাকে ঠান্ডায়, আরেক হলো যেন অক্সিজেন এর কন্ট্যাক্টে আসতে না পারে। অনেক সময় নাইট্রোজেন দেওয়া হয়, নাইট্রোজেনের মধ্যে, অনেক সময় কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে এগুলিকে সেফ রাখা হয় ফ্রম স্পয়েলেজ মাইক্রো অর্গানিজমস। এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডকে যদি সেপারেট করি, ওইটাকেও আমরা কাজে লাগাবো, আমরা মিথেনকেও কাজে লাগাবো। আর এটা হলো আমরা যদি শুধু রান্নার কাজেই ব্যবহার করি, প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বায়োগ্যাস থাকতে পারে। একটা বড় সাইজের ফ্যামিলির জন্য তোমরা জানো যে আসলে ক্যাটেল, আমাদের দেশের গরু সাধারণত গড়ে 10-12 কেজি বা 15 কেজির মতো গোবর দেয়, যেহেতু বডি সাইজ অনুযায়ী। আমরা ধরে নিই 6-7% গোবর দেয় বডি ওয়েটের। 100 কেজি ওজন হলে 6 কেজি বা 7 কেজি, 200 কেজি ওজন যদি হয়, এটা 12 থেকে 15 কেজি, 250 কেজি হলে প্রায় 20 কেজি, এরকম আর কি। মহিষের ওজন বেশি, 400-500 কেজি, সে 20 থেকে 25 কেজি দেয়, অ্যাকর্ডিং টু বডি ওয়েট। এই জন্য টোটাল অ্যামাউন্ট যদি আমরা জানতে পারি, যে একটা ফ্যামিলির জন্য, বড় একটা ফ্যামিলি যেখানে আমাদের যৌথ ফ্যামিলি আছে, বড় ফ্যামিলির জন্য 3-4টা গরু হলেই যথেষ্ট। ডেইলি 50 কেজি গোবর যদি হয়, 50 কেজি গোবর হলেই আমাদের একটা জয়েন্ট ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা হোম টাইপ ডাইজেস্টার বানিয়ে নিতে হবে। হোম টাইপ ডাইজেস্টার, ছোট সাইজের ডাইজেস্টারটা, অনেক বড় হবে না। আর যদি অ্যানিমেল বেশি থাকে, সেই ক্ষেত্রে বিশাল সাইজের ডাইজেস্টার করতে পারবা পাইপলাইনের মাধ্যমে। নিজের বাড়ি, পাশের বাড়ি, কয়েক বাড়ি পর্যন্ত, ইভেন গ্রামের অন্যান্য বাড়িতেও গ্যাস সাপ্লাই করা যাবে, বায়োগ্যাস। প্রত্যেকেই এখান থেকে গ্যাস নিয়ে রান্না করতে পারবে। এটা হলো সোশ্যাল কমিউনিটি গড়ে তোলা যাবে। তুমি একটা বায়োগ্যাস কমিউনিটি গড়ে তুললা তোমার গ্রামে, একটাই বায়োগ্যাস প্ল্যান্ট বড় সাইজের, এখান থেকে তুমি বাড়ি বাড়ি দিয়ে দিলা, এটা বিজনেস, ব্যবসা। এরকম কম্পোস্টেরও বিজনেস হবে। এক সময় দেখা যাবে কি, এখন তো মানুষ গরু ছাগল হাঁস মুরগি পালে দুধ মাংস আর ডিমের জন্য, প্রোডাক্ট। একটা সময় আসবে মানুষ এই গোবরের জন্য গরু পালবে, জানো? আসলে তো সময় প্রায় এসে গেছে। কারণ রান্না করার জন্য যে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তো এই গ্যাসও একদিন থাকবে না। গাছপালাও একদিন এত থাকবে না এই রান্না করার জন্য, তখন গাছ লাকড়ি পাওয়া যাবে না। তখন মানুষ খুঁজবে এই অল্টারনেটিভ সোর্স, রিনিউয়েবল সোর্স। অল্টারনেটিভ কোন সোর্স থেকে এনার্জি পাওয়া যায়, কোথায় জ্বালানি পাওয়া যায়,
এখনই বায়োগ্যাসের যে একটা লিমিটেশন আমরা দেখি, লিমিটেশনের মধ্যে হলো যে রিসেন্টলি গরুর সংখ্যা কমে গেছে। প্রত্যেক বাড়িতে এখন আর গরু নাই। আগে যেমন প্রত্যেক বাড়িতে গরু ছিল, হাল চাষ করতো মানুষ, যার নিজের জমি ছিল না সেও তার গরু দিয়ে অন্যের জমি চাষ করে কিছু পয়সা উপার্জন করতো। সেই সিস্টেম আর নাই এখন। এখন অনেক বড় বড় খামারেরও কোনো গরু থাকে না, কারণ ওই যে পাওয়ার টিলার, ট্রাক্টর এগুলি সে ইউজ করে, গরুর প্রয়োজন নাই। গরুকে অনেকে মনে করে এখন ঝামেলা, খড় খাওয়াতে হয়, গরুর খাদ্য আছে, ব্যবস্থাপনা আছে, ঘর লাগে, গোবর পরিষ্কার করতে হয়। এই কারণে অনেকে গরুর দিক থেকে সরে গেছে, জাস্ট মেকানাইজেশন, পাওয়ার টিলার, ট্রাক্টরের দিকে চলে গেছে। ফসল মারার ক্ষেত্রে এখন কত সহজ। আগে তো গরু দিয়ে মানুষ হারভেস্ট করতো, থ্রেশিং করতো, এখন সেটাও আর লাগে না। কম্বাইন্ড হারভেস্টার খেতে দিয়ে দিলা, বাস অটোমেটিক ধানের বস্তা তোমার ঘরে চলে আসতেছে। খেতে বস্তা পরে থাকবে, তুমি সংগ্রহ করবা। যার ফলে গরু নাই এখন। এটা হলো বায়োগ্যাস প্রোডাকশনের একটা বড় লিমিটেশন আর কি। একটা তো আছে যে মানুষের ইনিশিয়াল কস্ট একটু বেশি, 2 থেকে 3 লাখ টাকা পরে হোম টাইপ ডাইজেস্টার তৈরি করতে গেলেও প্রায় 2-3 লাখ টাকা খরচ পড়ে। এটা অনেকের পক্ষে সম্ভব না। আবার গরু নাই, এটা আরেক সমস্যা। তো মানুষ যে কোনো জিনিস থেকে করতে পারে, কিচেন ওয়াস্ট হতে পারে, তারপরে অন্যান্য যে কোনো অর্গানিক সাবস্টেন্স, এগ্রিকালচারাল ওয়াস্ট, যেমন ইভেন ট্রি লিভস, গাছের পাতা বা খড়, এগুলি দিয়েও আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে বায়োগ্যাসের ক্ষেত্রে তোমাকে সিএন রেশিও মেনটেন করতে হবে, কারণ এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলি আছে। এই ডাইজেস্টারের ভিতরে যে রিঅ্যাকশনগুলি হয়, তোমার হাইড্রোলাইসিস হয়, যেখানে কমপ্লেক্সগুলি ভেঙে সিম্পল ফর্মে আসে, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড বা এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড সিম্পল ফর্মে আসে। এগুলির থেকে আবার ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ভিএফএ তৈরি হয়, এটা হলো অ্যাসিটোজেনেসিস। আবার এখান থেকে হয় অ্যাসিটেট ফর্ম করে। আবার অ্যাসিটেট থেকে মিথেনোজেনিক ব্যাকটেরিয়াগুলি, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া নট একটা ব্যাকটেরিয়া নয়, এ গ্রুপ অফ ব্যাকটেরিয়া, অসংখ্য ব্যাকটেরিয়া আছে, অনেক ব্যাকটেরিয়া আছে যাদের কাজ হলো অ্যাসিড থেকে মিথেন তৈরি করা। এখানে অনেক ব্যাকটেরিয়া আছে। অ্যাসিডেট থেকে যারা মিথেন তৈরি করে এদেরকেই বলা হয় মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া is a group of bacteria which produces methane from acetate। আর অবশ্যই অ্যানারোবিক কন্ডিশনে, at anaerobic condition, এখানে অক্সিজেনের মানে সম্পূর্ণ অ্যাবসেন্স, কোনো অক্সিজেন থাকা চলবে না। তো এই যে অ্যাসিটোজেনেসিস হলো, আর প্রথম ধাপে হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, ভিএফএ প্লাস কার্বন ডাইঅক্সাইড। যখনই ওই সুগারটা ডিগ্রেড মানে করে মাইক্রোবিয়াল এনজাইম দেওয়া, তখন ভিএফএ তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইড তো জমা থাকেই ডাইজেস্টারের উপরে, ডোম শেপ ডাইজেস্টারের উপরে জমা থাকে কার্বন ডাইঅক্সাইড। আর শেষের দিকে হচ্ছে আবার তোমার মিথেন। মিথেনের প্রোডাকশনটা হাই, প্রায় 70% চলে যায় টোটালের 30%-এর মতো কার্বন ডাইঅক্সাইড। আর যদি আমরা এই গ্যাস ব্যবহার না করি, উপরে সিপি খুলে যদি পাইপলাইনের মাধ্যমে গ্যাসকে ট্রান্সফার না করি অন্যদিকে, তাহলে নিচে যে ওই যে আউটলেট আছে ওই দিক দিয়ে গ্যাসটা বের হয়ে আসবে বুদবুদ আকার। দেখবা যে ওভারফ্লো ট্যাঙ্ক যেদিকে গ্যাসের বুদবুদ বের হচ্ছে এখানে, এর কারণ হলো যে আমরা উপরের গ্যাসটাকে ইউজ করছি না, যার ফলে গ্যাসের চাপ, অতিরিক্ত চাপ হয়ে সে নিচ দিয়ে বের হচ্ছে। এই জন্য তোমরা যে ওই যে ডাইজেস্টার তৈরি করবা, এটা খুবই স্ট্রং হতে হবে। যে সিমেন্ট রড যে পরিমাণ দেওয়ার কথা বা বালু আর সিমেন্ট যে মিক্সারে দেওয়ার কথা, ওইরকম না দিলে কাজটা দুর্বল হলে এটি ভেঙে যাবে, মানে গ্যাসের চাপে এটি বাস্ট হয়ে যাবে। এই জন্য এটি হতে হবে খুব মজবুত, কাজটা হতে হবে রিয়েল। আমাদের দেশের, আমাদের তো নৈতিক অধঃপতন করছে এখন, বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই সমস্ত কনস্ট্রাকশনের কাজে যেই রেশিওতে জিনিস দেওয়ার কথা ওইটা হচ্ছে না, যার ফলে অনেক সমস্যা। তোমরা দেখেছো আমাদের কেওটখালীতে পাথরের পরিবর্তে ইটের টুকরা দেওয়া হচ্ছে, অনেকে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে। তো এটা হলো আমাদের নৈতিক অধঃপতন, আমরা জাতি হিসেবে। তো আমাদের এই জন্য আমরা যে এটা তৈরি করব, এই কাজটা হতে হবে সুন্দর, যাতে বায়োগ্যাসের ডাইজেস্টারটা দুর্বল না হয়। দুর্বল হলে বাস্ট হয়ে যাবে, সবই
আমাদের যে উদ্দেশ্যে আমরা মানে করছি সেটি করতে পারবো আর কি। এটা হলো তোমাদের বায়োগ্যাস। বায়োগ্যাস একটা হলো ওই হোম টাইপ, নিজের ফ্যামিলির জন্য অথবা নিজের বাড়ির জন্য। একটা হলো কমার্শিয়াল, যেখানে বড় ফার্ম, ডেইরি ফার্ম বা পোল্ট্রি ফার্ম, যেখানে কমার্শিয়াল ফার্মগুলি আছে, সেখানে বায়োগ্যাস ক্যাপচার করার জন্য আফটার ডাইজেশন বায়োগ্যাস ক্যাপচার করার জন্য তোমার বিশাল বড় বড় সাইলো তৈরি করা হয়। সাইলো, এই সাইলোতে বায়োগ্যাসগুলি জমা হয়, একটা দুইটা তিনটা সিরিজ অফ সাইলোস। এগুলিতে গ্যাস যখন জমে, আর আমরা যদি আগেই মানে ইনিশিয়াল ধাপে হলো পিউরিফিকেশন, গ্যাস পিউরিফিকেশন, কার্বন ডাইঅক্সাইড একদিকে যাবে আর মিথেনটা আমরা আরেক দিকে নিয়ে যাব। এই মিথেনের শুধু মিথেনটা চলে যাবে এই সাইলোতে, শুধু কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে অন্যদিকে। এখন সাইলোর পরবর্তী অংশে শেষ প্রান্তে একটা দুইটা তিনটা চারটা সাইলো যে আছে, তার শেষ প্রান্তে আমরা বসাবো। এগুলি সিরিজ কানেকশন থাকবে, একটার সঙ্গে একটা কানেকশন থাকবে, আর প্রত্যেকটাতেই গ্যাস ভরপুর থাকবে। আর শেষটায় বসিয়ে দিব আমরা এনার্জি কনভার্টার বা জেনারেটর। জেনারেটর কাজ তো এটাই যে সে আগে ফুয়েলকে বার্ন করে, বার্ন করলে হিট হয়, হিট থেকে এনার্জি হয়, ইলেকট্রিসিটি হয়। এখানে আমাদের বার্নিং ইউনিটটা হলো বায়োগ্যাস বা মিথেন। আমরা যে আমাদের বিভিন্ন ইয়েতে জেনারেটর দেখি, সেখানে বার্নিং এর জন্য তারা ইউজ করে ডিজেল। ডিজেল পুড়িয়ে হিট করে, হিট থেকে হয় ইলেকট্রিসিটি। আমরা বায়োগ্যাসের মানে সাইলোগুলির পরে বসাবো জেনারেটর, এখানে বায়োগ্যাস বার্নিং হয়ে হবে হিট, এরপরে হবে ইলেকট্রিসিটি। এটি চলে যাবে তোমাদের ন্যাশনাল গ্রিডে, আমাদের গ্রিডে আমরা এনার্জি সাপ্লাই করতে পারবো। যদি 5 মেগাওয়াটও হয়, এটি তো কম না। আর রান্নার জন্য যে বললাম 3টা গরু বা 4টা গরু, এখান থেকে মাসে আসবে তোমার প্রায় 26 লিটারের মতো। 26 মানে যদি ওজন করো তাহলে 26 কেজি, 26 কেজির মতো ওজন হবে এই গ্যাসটা। দুইটা বড় বড় সিলিন্ডারে এইটুক ভর্তি করা যাবে। দুইটা সিলিন্ডারের গ্যাস এখন তো রিসেন্টলি গভর্নমেন্ট সুবিধা করেছে, দাম কমিয়ে দিয়েছে। আগে 1000 ছিল, এখন 800 বা 750 এরকম দাম কমছে একটু গ্যাসের। তো যদি 750 হয়, দুইটা সিলিন্ডারের দাম 1500 টাকা গ্যাস পাচ্ছি আমি মাসে। এই 1500 টাকার গ্যাস যদি 12 মাস হয়, তাহলে প্রায় 18,000 টাকা। 18,000 টাকা গ্যাস পেয়ে যাচ্ছে আমি এক বছরে। প্লাস একবার আমি যদি একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করি, এটার মেয়াদ তো অনেকদিন, প্রায় 50 বছর চলে যাবে। আমাদের যেটি আছে, আমাদের ইউনিভার্সিটির অ্যানুয়াল সায়েন্স ফার্মে যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে, এটি প্রায় 30 বছর হয়ে যাচ্ছে, এখন এজ ইট ইজ আছে, ভালো আছে। আমরা ধরে নিচ্ছি যে এটি কমপক্ষে 50 বছর যাবে। তো 2 লক্ষ টাকা দিয়ে তুমি যদি 50 বছর গ্যাস পাও, আর এখানে তো তোমার ফ্রি অফ কস্ট, এই গ্যাসটা তো কিনতে হচ্ছে না। আমার ঘরে যে গরু আছে, বাড়িতে যে গরু আছে, সেটার বিষ্ঠার থেকে আমি এই গ্যাসটা ফ্রি পেয়ে যাচ্ছি, ফ্রি অফ কস্ট। প্লাস আমি পাবো সাথে সাথে আরো বায়োগ্যাস স্লারি। যেটি স্লারি হলো লিকুইড ফার্টিলাইজার, এটিকে সরাসরি আমরা খেতে ইউজ করতে পারবো। লিকুইড ফার্টিলাইজার we can use directly to the মানে এগ্রিকালচারাল ফিল্ড। তবে এই স্লারি একটা বড় অসুবিধাও, মানে বায়োগ্যাসের যে লিমিটেশনস গুলি আছে, সমস্যা, ডিসঅ্যাডভান্টেজ, তার মধ্যে এই স্লারি একটা। স্লারি ম্যানেজমেন্ট রিয়েলি ডিফিকাল্ট, কারণ যদি ফার্ম সাইজ বড় হয়, তাহলে ডেইলি হিউজ অ্যামাউন্টস অফ স্লারি বের হয়ে যাবে, ডাইজেস্টেড স্লারি। এটিকে আবার কন্ট্রোল করা, এই জন্য সহজ উপায় হলো সলিড এবং লিকুইড মানে পৃথকীকরণ। সলিড লিকুইড যদি আলাদা করা যায়, সলিড পোর্শন হয়ে যাবে সরাসরি কম্পোস্ট, আর লিকুইড পোর্শন যেটা একেবারে লিকুইড থাকবে, এটিকে তখন ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা ট্রিটমেন্ট করে ওই নাইট্রোজেন ফসফরাসকে রিমুভ করে ফেলবো। যখন ওই ওয়াস্ট ওয়াটার থেকে নাইট্রোজেন ফসফরাস রিমুভ হয়ে যায়, এটি তখন আমরা যে কোনো জলাশয়ে বা যে কোনো সোর্সে আমরা ছেড়ে দিতে পারবো।
কারণ এটাই সবচেয়ে বড় থ্রেট। পরিবেশ দূষণের সবচেয়ে বড় জিনিস হলো এই অ্যানিমেল ওয়াস্ট ওয়াটারের মধ্যে প্রচুর নাইট্রোজেন ফসফরাস থাকে। এই নাইট্রোজেন ফসফরাস তোমরা ওয়াটার পলিউশন আগেই তোমরা পড়েছো, তোমরা জানো যে পানিতে ওই যে এলজি গ্রো করতে সাহায্য করে, শৈবাল। এটাকে আমরা বলি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন হলো পানিতে শৈবালের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এই শৈবাল হলে কি হবে, পানির অ্যাকোয়াটিক যে আছে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হয়ে যাবে। এই অ্যালজিগুলি পানির কোয়ালিটি নষ্ট করে বা এনভায়রনমেন্টকে নষ্ট করে দেয়। এরা অক্সিজেনের মানে অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি করে পানিতে, কখনো বেশি কখনো কম। এই শৈবালগুলি দিনে ফটোসিনথেসিস করে, রাতের বেলা গিয়ে রেসপিরেশন করে, ফলে ভোরের বেলা দেখা যায় পানিতে ডিও লেভেল নেমে আসে, ডিজলভড অক্সিজেন একেবারে কম হয়। সেই ক্ষেত্রে এই একবার বেশি অক্সিজেন একবার কম, তাতে অ্যাকোয়াটিক যে অ্যানিমেলগুলি আছে মাছ, এদের গ্রোথ হ্যাম্পার করে। অনেক সময় অ্যাকিউট কন্ডিশনে মাছ মারা যায়, ভেসে ওঠে, ভেসে ওঠে। তো এটা হলো এই যে পানিতে মানে নাইট্রোজেন ফসফরাস থাকার ফলে জিনিসটা হচ্ছে। পানিতে নাইট্রোজেন ফসফরাস তুমি রিমুভ করে ছেড়ে দিবা। এজন্য উন্নত বিশ্বের প্রত্যেক দেশেই এই অ্যানিমেল ফার্ম করার আগে ওই ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে তৈরি করতে হয়। ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিজাইন ছাড়া বা কোনো ফার্মের অনুমতিই দেওয়া হয় না। তুমি বড় একটা পোল্ট্রি ফার্ম করলা, কম্পোস্টিং ফ্যাসিলিটি থাকতে হবে। কম্পোস্টের জন্য 3টা বা 4টা ঘর তোমার রাখতে হবে। আমার 1 লক্ষ বার্ডের মানে শেড আছে 2টা 3টা 4টা, এরকম কম্পোস্টিং এর শেড 3টা 4টা থাকতে হবে। যদি ব্রয়লার ফলো 1 মাস 1.5 মাস পরে ব্রয়লার তোমার চলে যাবে, ডিসপোজ হয়ে যাবে, মার্কেটে চলে যাবে। আর সাথে সাথে এই এদের বিষটা তোমার কম্পোস্টিং শেডে চলে যাবে। ওখানে তুমি সডাস্ট মিশিয়ে কম্পোস্ট করবে 1 মাসেই। যেহেতু পোল্ট্রি ফার্ম 1 মাসেই তোমার কম্পোস্টিং হয়ে যাবে। তো সেই কম্পোস্টকে তুমি আবার প্যাকিং করে মার্কেটে ছাড়বা। বিশাল একটা মার্কেট, বিশাল একটা বিজনেস বা ইন্ডাস্ট্রি তুমি গড়ে তুলতে পারবা। এখন তো হলো এটার যুগ, মানে ওয়াস্টকে রিসোর্সে পরিণত করা। একদিকে থাকবে আমার অ্যানুয়াল প্রোডাক্ট, আরেকদিকে থাকবে আমরা ওয়াস্ট প্রোডাক্টই বলবো। এটা ওয়াস্ট থেকে ভ্যালুয়েবল প্রোডাক্ট। এটা আমি ক্লাসে তোমাদের প্রায় বলি যে আমাদের কাজ হলো আমরা বর্জ্য থেকে সোনা ফলাবো। আমাদের স্লোগান হলো আমরা বর্জ্য থেকে সোনা ফলাই। এটা আমাদের স্লোগান। উই প্রডিউস গোল্ড ফ্রম ওয়াস্টেজ বা ডেব্রিজ। এই জন্য তোমাদের অনেক দায়িত্ব আছে এই দেশকে সুন্দর রাখার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য। মানে রাস্তাঘাটে কোনো বর্জ্য থাকবে না। জাপান কত সুন্দর কান্ট্রি, ইউরোপের দেশগুলি, নেদারল্যান্ডস, একদম প্রত্যেকটা দেশই একদম নিট অ্যান্ড ক্লিন। রাস্তাঘাটে চলবে, কোনো বর্জ্য নাই, ময়লা নাই, কোথাও না। আর আমাদের দেশে চললে শহরের মাঝখান দিয়েও চলা যায় না, নাকে গন্ধ আসে, দুর্গন্ধ আসে, নাক চেপে রাখতে হয়। শহরের অলিতে গলিতে বর্জ্য আর বর্জ্য, ড্রেনে পচা পানি। হ্যাঁ, রাস্তা দিয়ে চলতে গেলে দেখা যায় যে আবার ঘরে ফিরে কথা বন্ধ রাখো, আমাকেই বলতে দেব। আজকে আমি তো আজকে প্রথম ক্লাস নিচ্ছি, তো লিমিটেশন গুলো আমি দেখে নিব পরবর্তীতে। এই দেশটাকে সুন্দর রাখার লাভ কি? আমি পাচ্ছি ভ্যালুয়েবল প্রোডাক্ট। এই কম্পোস্ট পাচ্ছ, বায়োগ্যাস পাচ্ছ, ভার্মি কম্পোস্ট পাচ্ছ, প্রত্যেকটাই। আবার এই যে বর্জ্য পানির কথা যেটা বলতেছিলাম, পচা পানি, এই পচা পানির মধ্যে যে ফসফরাস আর নাইট্রোজেন আছে, এখান থেকে আমরা তৈরি করবো স্ট্রোবাইট বা এমএপি, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট একটা ক্রিস্টাল, এর সঙ্গে থাকে 6 অণু পানি, 6 molecules of water। এটি হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। তুমি একবার দিলে প্রায় 1 বছর পর্যন্ত এটি নিউট্রিয়েন্ট রিলিজ করতে থাকে, নিউট্রিয়েন্ট ছাড়তে থাকে। আজকে 80টা। ও আমারও খেয়াল নাই।
স্ট্রোবাইট উৎপাদনের মেকানিজম আমরা দেখাবো কিভাবে স্ট্রোবাইট তৈরি হয় আর কিভাবে বর্জ্য পানিটা নাইট্রোজেন ফসফরাস মুক্ত হয়ে ওয়াটার স্ট্রিমে চলে যেতে পারে। আসলে আমাদের কাজ হলো এটাই, আমরা যে ফার্মের বর্জ্য কখনোই নদীতে ছাড়বো না, আমরা আগে নাইট্রোজেন ফসফরাস রিমুভ করব, আর যদি রিকভার করতে পারি অ্যাজ স্ট্রোবাইট তাহলে তো ভালো। এগুলি রিমুভ করার পরে আমরা যে ওয়াটার পাবো এটি মোটামুটি ফ্রেশ ওয়াটার, একদম খাওয়ার মতো পানি না, ফসফরাস নাইট্রোজেন মুক্ত পানি। এটাকে আমরা ওয়াটার স্ট্রিমে ছেড়ে দিতে পারবো, নদী নালাতে খালে বিলে ছেড়ে দিতে পারবো। আর যদি আমরা রিমুভ না করেই ছাড়ি তো এইগুলি নদী নালার মাধ্যমে শেষ পর্যন্ত সাগরে গিয়ে পৌঁছবে, সাগরের মধ্যেও এইগুলি নাইট্রোজেন ফসফরাস। এই জন্য দেখা যায় আমাদের দেশের যে কোস্টাল এরিয়াটা আছে একদম মানে উপকূল, যেটি উপকূল অঞ্চলে বরাবর বিশাল শেওলার থাকে আর কি। এই শেওলা জমার মূল কারণ হলো যে নদী নালার মাধ্যমে নাইট্রোজেন ফসফরাস গিয়ে সাগরে পড়ে। তো এই জন্য আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য এই ম্যানেজমেন্টগুলি আমরা ধীরে ধীরে সবগুলি জানবো। আজকে যা শুধু একটা তোমাদের একটা ব্রিফ করা আর কি, ওভারঅল একটা ব্রিফ যে এই কাজগুলি আমরা করব। কম্পোস্ট তৈরি করব, এটার সুবিধা অসুবিধা তোমরা তো আগে পড়েছো, জানো কম্পোস্টের সুবিধা কি, এর মধ্যে কি আছে, প্ল্যান্টকে কিভাবে সাহায্য করে, প্ল্যান্ট গ্রোথে বা সয়েল ফার্টিলিটি ইমপ্রুভ করতে কিভাবে এটি সাহায্য করে। এটা একটা ভার্মি কম্পোস্ট, এটি বেটার দেন কম্পোস্ট, সেও প্ল্যান্ট গ্রোথে বা সয়েল ফার্টিলিটি ইমপ্রুভ করতে সাহায্য করে, সয়েলের অ্যাসিডিটিও কমায়। সয়েল যদি অ্যাসিডিক হয়ে যায়, মূলত সয়েল অ্যাসিডিক হয় অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে। তো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা একদিকে জমির জন্য ক্ষতিকর, আর আমরা যদি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দেই, সয়েল এখান থেকে কি পায়, অর্গানিক ম্যাটার পায়। তো এটি আসলে খুব উপকারী একটা জিনিস। আমাদের দেশে মাটিতে অর্গানিক ম্যাটার কম, যার ফলে আর যদি অর্গানিক ম্যাটার আমরা আরো বাড়াতে পারি ফলন আরো বেশি হবে, উৎপাদন আরো বেড়ে যাবে। তো ঠিক আছে, আজকে এইটুকুই ওভারঅল, তোমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করবা। আর আগামী ক্লাস আমি এই মঙ্গলবারের ক্লাসটাই নিব, এই সময়ের এই ক্লাসটাই আমি নিব। আরেকটা ক্লাস মনে হয় তোমাদের এর ক্ষেত্রে স্যার কম্পোস্টিং এর টাইম বেশি লাগে কিনা? হ্যাঁ বেশি লাগে। এটা হলো রুমিনেন্টের ম্যানিউরে ফাইবার বেশি, এটা হলো তার ফিডিং হ্যাবিটের জন্যই আমরা রুমিনেন্টকে ফাইবারাস ফিড দিই, রুমেন এনভায়রনমেন্টকে বজায় রাখার জন্য। আসলে তো যে খড় ঘাস খাওয়াচ্ছি, খড়ের তো 60% আনডাইজেস্টেড থাকে, এজ ইট ইজ বের হয়ে যায়। ওই গিয়ে গোবরে গিয়ে দেখবা খড় আছে, 60% খড় তো এজ ইট ইজ আছেই। এই জন্য রুমিনেন্টের ফাইবারও মেনিউরটা হলো ফাইবারাস। আর মাইক্রোবিয়াল এনজাইম যে করে ব্রেকডাউন করে, ডিকম্পোজ করে, সেগুলি ফাইবারগুলিকে ডিকম্পোজ করে। যেহেতু ফাইবার বেশি, এই জন্য এই ফাইবারগুলিকে ব্রেকডাউন করতে সময় বেশি লাগে। আর এখানে সিএন রেশিও একটু ওয়াইডার, নাইট্রোজেনের পরিমাণ কম্পারেটিভলি কম। নাইট্রোজেন যদি কম থাকে সেই ক্ষেত্রে মাইক্রোবসের গ্রোথ কম হয়। একদিকে মাইক্রোবসের গ্রোথ কম, অন্যদিকে ফাইবারের পরিমাণ বেশি, এনজাইম বেশি লাগবে, মাইক্রোবসের সংখ্যা কম, এনজাইম কম হচ্ছে, এনজাইম কম হয়, ফাইবার বেশি আছে, এই জন্য সময় বেশি নেয়। আর পাশাপাশি সোয়াইন ম্যানিউর বা পোল্ট্রি ম্যানিউরে ফাইবার কম, সেলুলোজ কম, যেহেতু তাদের ফিডিং এ আমরা ফাইবার কম দিই, কনসেন্ট্রেট ফিডিং করি, তো ওদের ম্যানিউরে ফাইবার কম, নাইট্রোজেন বেশি থাকে। যেহেতু নাইট্রোজেন বেশি, মাইক্রোবসের গ্রোথ বিগরাস হয়, মাইক্রোবসের সংখ্যা বেশি হয়, এনজাইম সিক্রেশন বেশি হয়, ফাইবার কম, এই জন্য ব্রেকডাউন দ্রুত হয়ে যায়, কম্পোস্টিং 1 মাসে হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমাদের ক্লাসের পিডিএফটা দিবেন না স্যার? হ্যাঁ স্যার, এই ক্লাসের পিডিএফ